ওরা আমার কাছে সারাক্ষণ বসে থাকে, আমাকে যেতে বলে ওদের সাথে। আমি যত বলি যাব না, ওরা যেন আমার দিকে তাকিয়ে বীভৎস একটা হাসি হাসে। লাবণ্য চোখ পড়ে দরজার দিকে। দরজা ভেতর থেকে বন্ধ, অথচ ঠাকুমা ভেতরে এলো কি করে? নমস্কার বন্ধুরা, গল্পকথার আসরে আপনাদের স্বাগত। আমি রুমকি। আজ শুনছেন বারুইপুরে একটি ভয়ঙ্কর সত্য ঘটনা। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আমার সকল শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছে। আপনাদের জীবনে যদি ঘটে থাকে কোনো অবাস্তব ঘটনা, কোনো ভৌতিক কিংবা অলৌকিক ঘটনা, চাইলেই তা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিংক দেয়া রয়েছে। শুরু হচ্ছে আজকের ঘটনা। আজকের বারুইপুর থেকে যে ঘটনাটি পাঠিয়েছেন তিনি একজন স্কুল শিক্ষিকা। তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নাম আমি লাবণ্য বলে সম্বোধন করলাম। লাবণ্যর সাথে বাবাইয়ের বন্ধুত্ব অনেক দিনের। লাবণ্য তখন ক্লাস 9-এ পড়ে, আর বাবাই ক্লাস 11-এ। একসাথে টিউশনে প্রথম দেখা। এরপর মাধ্যমিকের পরে স্ট্রিম আলাদা হয়ে যাওয়ায় বাবাই সায়েন্স নিয়ে ওইখানেই থেকে যায়, আর লাবণ্য কমার্স নিয়ে অন্য এক কোচিংয়ে পড়তে শুরু করে। কোচিং আলাদা হলেও তাদের মধ্যেকার বন্ধুত্ব কিন্তু একই রকম থেকে যায়, বরং দেখতে দেখতে তা আরো গাঢ় হতে শুরু করে। লাবণ্যরা ব্রাহ্মণ, বাবাইরা কায়স্থ, তাই কলেজে পড়াকালীন অবস্থায় যখন তাদের এই সম্পর্কের গভীরতা লাবণ্যর বাড়ির লোক জানতে পারে, তারা কোনো মতে তা মেনে নিতে পারেনি। বাড়িতে রীতিমতো অশান্তি শুরু হয়ে যায়। তাছাড়া লাবণ্যর বাড়ির অবস্থা বাবাইদের অবস্থার থেকে অনেক ভালো। লাবণ্যর বাবা প্রফেসর, মা স্কুল টিচার। এদিকে বাবাইয়ের বাবা কোনো একটি কোম্পানিতে খুব সামান্য মাইনে চাকরি করতেন। তবে বাবাই অনেক টিউশন করত। সে খুবই মেধাবী, তার পড়াশোনার খরচ বেশিরভাগটা সে নিজেই চালিয়ে নিত। এরপর এমএসসি পড়তে পড়তে বাবাই একটা ভালো জায়গায় চাকরিও পেয়ে যায়। এদিকে লাবণ্যর বাড়িতে অশান্তি তখন চূড়ান্ত পর্যায়ে। তার বাবা অলরেডি ছেলে দেখতে শুরু করে দিয়েছে। ভালো ছেলে পেলেই তার সাথে লাবণ্যর বিয়ে দিয়ে দেবে, তবে ছেলেকে ব্রাহ্মণ হতে হবে। কিন্তু এই অবস্থা যখন ধীরে ধীরে প্রচণ্ড অসহনীয় হয়ে ওঠে, লাবণ্য বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবাইও তাকে সাদরে গ্রহণ করে। বাবাইয়ের বাবা, মা, ঠাকুমা সবাই লাবণ্যকে প্রচণ্ড ভালোবাসত। তাদের বাড়ি হয়তো ছোট, লাবণ্যদের থেকে অনেক ছোট, কিন্তু ভালোবাসায় সেখানে কোনো কমতি ছিল না। লাবণ্যকে তারা নিজের মেয়ের মতো ভালোবাসতে থাকে। লাবণ্যর সংসার খুব আনন্দেই কেটে যাচ্ছিল। বাবা মা তার সাথে কোনো রকম কথা বলে না, কিছুটা রাগে, কিছুটা অভিমানে। অনেকবার সে বাবা মার কাছে যায়, দেখা করতে যায়, কিন্তু তারা তাকে ফিরিয়ে দেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয় তার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এরই মধ্যে দেখতে দেখতে বাবাইয়ের প্রমোশন হয়। এখন তাদের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। যেখানে তাদের একটা ছোট্ট ঘর ছিল 2 কামরার, সেটা এখন 2তলা বাড়িতে পরিণত হয়েছে। ধীরে ধীরে মেয়ে যে ভালো আছে, জামাইও যে এত ভালো, তা যখন লাবণ্যের বাবা মা জানতে পারে, ধীরে ধীরে তাদের অভিমান কমে যায়। তারা লাবণ্যকে মেনে নেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাবাইয়ের ঠাকুমা হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে খাওয়া ছেড়ে দেয়, হাঁটা চলা প্রায় ছেড়ে দিয়েছিলেন। ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলেন অনেকটা বয়স হয়েছে, এগুলো বার্ধক্যজনিত, এখানে কিচ্ছু করার নেই। হসপিটালে ভর্তি করতে পারেন, কিন্তু তাতে লাভ হবে না কিছু। লাবণ্যের পাশের ঘরেই থাকতেন ঠাকুমা। অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। তিনি কথা বলার শক্তিও আস্তে আস্তে হারিয়ে ফেলছিলেন।
একদিন দুপুরবেলা লাবণ্য তখন ঠাকুমার ঘরে খাবার নিয়ে যায়। সেই ঠাকুমাকে দেখে ভয় পেয়ে যায়। ঠাকুমা কেমন যেন চোখ মুখ খিচে ক্ষীণ গলায় বলছে, তোরা এখান থেকে চলে যা, আমি কিছুতে যাব না, তোরা চলে যা বলছি। লাবণ্য ভয়ে ভয়ে ঠাকুমাকে গিয়ে জিজ্ঞাসা করে, কাকে বলছো ঠাকুমা? ঠাকুমা হাত দেখে ইশারা করে দরজার দিকে, বলে, দেখ ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওরা আমাকে নিয়ে যেতে চায়, সারাক্ষণ আমার মাথার কাছে বসে থাকে, আমাকে যেতে বলে ওদের সাথে। আমি যত বলি যাব না, ওরা কিরকম ভাবে আমার দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে আর বলে, যেতে তো হবেই। ওই তো দরজার কাছে দাঁড়িয়ে আছে ওরা, তুই দেখতে পাচ্ছিস না লাবণ্য? ওই দেখ ওরা দাঁড়িয়ে রয়েছে। লাবণ্য দরজার দিকে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। কিন্তু ঠাকুমার ওই আচরণ তার বেশ ভয় লাগে। সে এই কথা এসে তার শাশুড়ি মাকে জানায়। বাবাই কেউ বলে এই সব কথা, কেউ তার কথায় কোনো রকম পাত্তা দেয় না। বলে, ঠাকুমার বয়স হয়েছে, কি বলতে কি বলেছে ওই নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। এরপর থেকে ঠাকুমার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। বাবাইয়ের বাবা মা লাবণ্য কেউ না কেউ ঠাকুমার ঘরে সব সময় থাকে। রাতে বাবাইয়ের মা বাবা ঠাকুমার ঘরেই এখন শোয়। যদি রাতে কিছু দরকার পড়ে, বাথরুমে যদি যায়, একা উঠতে গেলে যদি পড়ে যায়, এইভাবে আরও দিন কয়েক চলে যায়। সেদিন রাতে লাবণ্য শুয়ে আছে, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে তার ঘরে খাটের কাছে কেউ যেন বসে আছে। ঘুম চোখে প্রথমে সে বুঝতে পারে না, ভালো করে যখন সে দেখে ঠাকুমা আস্তে আস্তে তার খাটের কাছে এসে দাঁড়িয়েছে। লাবণ্য দেখে ভয় পেয়ে যায়। সে জিজ্ঞাসা করে, ঠাকুমা তুমি এখানে এলে কি করে? তুমি তো পড়ে যাবে। বাবাইকে সে ডাকে, কিন্তু বাবাই এতটাই ঘুমে অঘোর, সে কিছুতেই উঠতে পারে না। ঠাকুমা হেসে বলে, না আমি পড়ব না, এখন ভালো আছি জানিস, আমি তোদের সাথে দেখা করতে এলাম, আমার নাতিটাকে দেখতে এলাম শেষবারের মতো। তোরা ভালো থাকবি, আমি আবার আসবো, তোরা আমায় ভুলে যাস না যেন। লাবণ্য বলে, চলো আমি তোমায় ছেড়ে দিয়ে আসি। তুমি কি করছো এত রাতে? তুমি এই ঘরে এলে কি করে? এই বলে যখন সে নামতে যাবে খাট থেকে, হঠাৎ তার চোখ পড়ে দরজার দিকে। লাবণ্য দেখে দরজা ভেতর থেকে বন্ধ, অথচ ঠাকুমা ঢুকলো কি করে? সে দেখে ঠাকুমার দিকে, ওই বন্ধ দরজা ভেদ করে ঠাকুমা যেন হাসতে হাসতে কোথায় মিলিয়ে গেল। এরপর লাবণ্য আর একটাও কথা বলতে পারেনি। লাবণ্য খাটের পায়ের কাছে ধপ করে বসে পড়ে। তার কথা বলার আর ক্ষমতা নেই। সে বাবাইকে যে ডাকবে সেটাও পারে না, এতটাই সে ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই পাশের ঘর থেকে চিৎকার শুরু হয়। বাবাইয়ের মা এসে বাবাইয়ের ঘরের দরজা জোরে জোরে ধাক্কা দেয় আর কাঁদতে শুরু করে। আওয়াজ করে ডাকতে থাকে, বাবাই বাবাই। এত চিৎকারে বাবাইয়ের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে পাশে লাবণ্য নেই। সে নিচে নামতে যাবে, দেখে লাবণ্যকে। তার কি হয়েছে জিজ্ঞাসা করলে লাবণ্য একটা কথাও বলতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বাবাইয়ের দিকে। তার কোনো কথা বলার ক্ষমতা নেই। দৌড়ে বাবাই দরজা খোলে। বাবাইয়ের মা এসে বলে, ঠাকুমা মারা গেছেন। তার মনে হচ্ছে ঠাকুমা আর নেই। ঠাকুমার গা ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি আয় শিগগির। এদিকে লাবণ্যকে দেখিয়ে বাবাই বলে, মা লাবণ্যকে দেখো, লাবণ্য কিরকম একটা করছে, সে যেন কথা বলতে পারছে না। সে এমন কেন করছে? তোমার শিগগির আসো। এমন করে বসে থাকতে তাকে এর আগে কেউ দেখেনি। এরপর সবাই এসে তাকে হাওয়া করে, মাথায় জল দেয়। অনেকক্ষণ পর লাবণ্যর সম্বিত ফিরে পায়। তারপর সে হাউ হাউ করে কেঁদে ওঠে, সে সব কথা বলে। তখন তাকে বলা হয় ঠাকুমা মারা গেছে।
লাবণ্যর মুখে এইসব কথা শুনে সেদিনকে কারোর বুঝতে বাকি ছিল না ঠাকুমা মারা যাবার পর তার আত্মা লাবণ্যদের ঘরেই হয়তো গেছিল তার সাথে দেখা করতে, তাদের হয়তো শেষবারের মতো দেখতে। কিন্তু এটা শেষ নয়। এরপরে লাবণ্য অনেক সময় ফিল করেছে কেউ যেন তার পিছনে পিছনে যায়, কেউ যেন তার পাশে দাঁড়িয়ে রয়েছে। কখনো মনে হয়েছে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে তার পাশে আর তার গা যেন শিরশির করছে। কখনো মনে হয়েছে তার জামা ধরে কেউ টানছে, কিন্তু পিছন ঘুরে দেখেছে কেউ নেই সেখানে। এরপর কদিন থেকে শুরু হয় এক নতুন উপদ্রব। মাঝে মধ্যেই ছাদের উপরে কার হেঁটে চলে বেড়ানোর আওয়াজ শোনা যেতে থাকে অনেকটা রাতে, অথচ ছাদে ওঠার যে সিঁড়ি সেই সিঁড়ির দরজা বন্ধ থাকে। ছাদে ওঠার অন্য কোনো পথ নেই, এমনকি আশেপাশে কোনো জায়গা থেকেই ছাদে ওঠার মতো কোনো পরিস্থিতি নেই। ছাদে যখন এরকম পায়ের শব্দ শোনা যায়, সেই শব্দ একা লাবণ্য নয়, সেই শব্দ বাবাই শুনেছে। বাবাইয়ের বাবা মা সকলে এর সাক্ষী রয়েছে। এমনও দিন হয়েছে বাবাই আর বাবাইয়ের বাবা দুজনে মিলে ছাদে উঠেছে দেখার জন্য, কিন্তু গিয়ে দেখেছে ছাদে কেউ নেই। ছাদ থেকে যখন তারা নেমে আসবে দরজা দিয়ে, নামতে না নামতেই তারা আবার শুনেছে ছাদে কেউ পায়চারি করে বেড়াচ্ছে। এর কিছুদিন পর থেকে লাবণ্যের শরীর খারাপ হতে শুরু করে। সে ভয় ভয় থাকতে শুরু করে। ডাক্তার দেখে, কিন্তু তাদের সব রিপোর্ট নর্মাল, কোনো অসুস্থতাই তার ধরা পড়ে না। সবাই ভাবে যে তার ঘুম হয়তো ভালো করে হচ্ছে না, তাই অনেক সময় তাকে ঘুমেরও ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু তাতেও লাবণ্যের কোনো উন্নতি হয়নি। এদিকে তখন বাড়িতে নানা ধরনের উপদ্রব আরও বেড়ে গেছে। যখন তখন বিড়াল কাঁদা শুরু করে দিয়েছে। এদিকে ছাদের মধ্যে সেই পায়ের আওয়াজ আরও বেড়ে যায়। কখনো কখনো মনে হয় ছাদ থেকে কেউ ধপ ধপ করে আওয়াজ করে যেন নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। এমনও হয়েছে মনে হচ্ছে যেন বাথরুমের কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। এইরকম জিনিস শুধু লাবণ্য নয়, তার শাশুড়িও দেখতে পায়। একদিন বাবাইয়েরও চোখে পড়ে এই সেম জিনিস। এরপর লাবণ্যর শাশুড়ি বুঝতে পারে অবস্থা খুব একটা ভালো নয়। তখন তিনি কোনো একজনের পরামর্শে দূরেই কিছুটা একটা মসজিদ রয়েছে, সেই মসজিদে যায় এবং সেখানে গিয়ে মন্ত্র পড়া জল আর কিছু জিনিস নিয়ে আসে। সেই মসজিদ থেকে জানতে চাওয়া হয় যে রিসেন্টলি তাদের বাড়িতে কোনো অঘটন ঘটেছে কিনা। তখন বাবাইয়ের মা বলেন যে তার শাশুড়ি মারা গেছেন বেশ কিছুদিন আগে। তখন মসজিদ থেকে জানানো হয় তিনিই হয়তো বারবার সেই সংকেত পাঠাচ্ছেন যে তিনি সেখানে রয়েছেন, তার আত্মার শান্তি হয়নি, তিনি বারবার ফিরে আসতে চাইছেন তাদের কাছে, তাই হয়তো তিনি এরকম বারবার সংকেত পাঠানোর চেষ্টা করছেন। কিন্তু যবে থেকে ওই জল ছেটানো শুরু হয় ঘরেতে, আস্তে আস্তে সেই সব উপদ্রব একেবারে কমে যায়। এরপর লাবণ্যকে একটা তাবিজও দেওয়া হয়। তারপর থেকে লাবণ্য ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। পরবর্তীকালে লাবণ্য কনসিভও করে। তখন লাবণ্যর প্রায় 7 মাস। হঠাৎ সে একদিন স্বপ্নে দেখে সেই ঠাকুমাকে। সে হাসি হাসি মুখ করে লাবণ্যকে বলে, আমি আবার ফিরে আসবো তোদের কাছে। লাবণ্য এই স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে তার শাশুড়িকে জানায় সব কথা। এরপর তার শাশুড়ি মসজিদে যায়, এই কথাও সে জানায়। মসজিদ থেকে জানানো হয় তার শাশুড়ি হয়তো ফিরে আসতেই চাইছেন, তাই তিনি কোনো ক্ষতি করেননি, কিন্তু তিনি তাই বারবার দেখাও দিয়েছেন। এও হতে পারে তিনি ফিরে আসতে চাইছিলেন বলেই তার এমন সংকেত দান। এর কমাস পরে লাবণ্যর একটা ফুটফুটে মেয়ে হয়। এখন সে প্রায় 5 বছরের হয়ে গেছে। লাবণ্য এখন খুব খুশি। তবে পুরাতন এইসব কথাগুলো মনে পড়লে লাবণ্যর যেন এখনো ভয় লাগে। লাবণ্য নিজেও মনে করে যে হয়তো ঠাকুমাই এই বাচ্চা মেয়ে রূপে ফিরে এসেছে, কারণ তার মেয়েকে নাকি দেখতে অনেকটা সেই ঠাকুমারই মতো।
এই ছিল লাবণ্য জীবনের ঘটনা। লাবণ্য এই ঘটনাটি আমাকে বলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমি যেন ঘটনাটা শেয়ার করি। ঘটনাটা সত্যিই আমার ভালো লেগেছে। আর এমন ঘটনা যদি আপনারও ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন। আর আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত দামি। আপনারা চাইলে আপনাদের যে কোনো মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি।